২০৩০ সালের মধ্যে ৩০% শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় উন্নীত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। সংগঠনটির সভাপতি বলেন, দেশে সরকারি ও বেসরকারি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক প্রযুক্তি নির্ভর উচ্চশিক্ষার কোনো সুযোগই নেই। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে স্মার্ট মানব সম্পদ উন্নয়ন শীর্ষক আলোচনায় এসব কথা বলেন নেতারা। এ সময় ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, বিশ্বজুড়ে ২০৩০ সালের মধ্যে ১৭ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, তবে একই সময়ে ৯ কোটি ২০ লাখ মানুষ চাকরিও হারাবে। তাই প্রতিযোগিতামূলক ও প্রযুক্তি নির্ভর চাকরির বাজারে টিকে থাকতে হলে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই প্রযুক্তি উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করতে হবে। এ সময় বক্তারা বলেন, শিল্প খাতে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন পেশাদারিত্ব ঘাটতি রয়েছে ৫০%। তাই বর্তমান শিল্পের চাহিদার সঙ্গে মিল রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযুক্তি নির্ভর শিক্ষা চালু করার দাবি তাদের। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাজনীন কাউসার চৌধুরী বলেন, প্রযুক্তির সাথে তাল না মিলাতে পারলে বেকারত্ব বাড়বে, আর দক্ষ মানব সম্পদ উন্নয়নের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মনে করেন তিনি। আমাদের সরকারি বেসরকারি খাতগুলোকে সমন্বয় করে কাজ করতে হবে। সেটা না হলে আমরা শুধু জব মার্কেট ক্রিয়েশনের জন্য কিংবা উদ্যোক্তা তৈরি করার জন্য শুধু ট্রেনিং দিলে হবে না, তাদেরকে মানে ইন্ডাস্ট্রি আর লিঙ্কেজ যদি করা না যায় তাহলে তারা কিন্তু বেকার থেকে যাবে কিংবা তারা সেটার আউটপুটটা পাবে না। কারণ স্কিল ট্রেনিং এর পিছনে যে ইনভেস্টমেন্ট, সেটা একটা রিটার্ন পেতে হবে। তো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকার হিমাগার থেকে আলুর দাম ২২ টাকা কেজি ঠিক করে দিলেও তা মানা হচ্ছে না, বিক্রি হচ্ছে ১০ থেকে ১১ টাকায়। আবার সরকার ৫০,০০০ টন আলু কেনার ঘোষণা দিলেও ২ মাসে তা বাস্তবায়ন হয়নি। দাম না পেয়ে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে কৃষককে। আগামী আলুর মৌসুমে চাষ কমার শঙ্কায় তারা। চলতি মৌসুমে চাহিদার চেয়ে প্রায় ৪০ লাখ টন বেশি আলু উৎপাদিত হয়, ফলে দাম কমে যাওয়ায় লোকসানে পড়তে হয় কৃষককে। এমন পরিস্থিতিতে আগস্টের শেষে হিমাগার কেটে প্রতি কেজি আলুর মূল্য ২২ টাকা নির্ধারণ করে কৃষি মন্ত্রণালয়। একই সঙ্গে ৫০,০০০ টন আলু কেনার কথাও জানায় মন্ত্রণালয়, কিন্তু এসব ঘোষণা বাস্তবায়নে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হিমাগারে বর্তমানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৯ থেকে ১১ টাকায়। উৎপাদন খরচ না ওঠায় চরম বিপাকে কৃষক। আগামী মৌসুমে আলু চাষ নিয়েও শঙ্কায় তারা। ২২ টাকা রেট দেওয়ার আগে টুকটাক সময় বেচছিলাম ১৬ টাকা ১৭ টাকা, এখন রেটের পরে অনেক পড়ছে ১০ টাকা। আমরা যে পরিমাণ লোন দিছি, আমরা এই লোনের কি হবে আর এই মনে করেন যে ব্যাংকের কি হবে। কৃষক একটা আশাই ছিল যে হয়তো ২২ টাকা কেজি হলে কৃষক উপকৃত হবে, হয়তো লসের থেকে বাঁচবে, কিন্তু কৃষক এখন নিরাশা হয়ে গেছে। কৃষকদের সুরক্ষায় সরকারের আলু ক্রয় সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়নের দাবি হিমাগার মালিক সমিতির। পাশাপাশি আগামী মৌসুমে চাষিদের জন্য বিশেষ প্রণোদনা চাই তারা। এটাকে কনজিউম করার একটা ব্যবস্থা করব। সরকার ৫০,০০০ মেট্রিক টন আলু কিনে নিবে কৃষকদের কাছ থেকে সরাসরি, এরকম একটা ডিক্লারেশন এসেছিল এবং একটা ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল কোল্ড স্টোরেজ গেটে, যেটা ছিল ২২ টাকা। তো আনফর্চুনেটলি দুটার মধ্যে একটাও এখন পর্যন্ত বাস্তবায়ন আসলে হয় নাই। হিমাগার মালিক সমিতির তথ্য মতে দেশে ৩৪০টি হিমাগারে বর্তমানে প্রায় ১২ লাখ টন আলু অবিকৃত রয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ৫১৬ পোশাক কারখানার প্রায় ১০০ কোটি টাকার স্যাম্পল বা নমুনা পুড়ে গেছে। এতে সরবরাহ চেইন ব্যাহত হওয়ার ফলে রপ্তানি কার্যক্রম অন্তত ১ মাস পিছিয়ে পড়তে পারে। পোশাক খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমই এর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রত্যক্ষ এ ক্ষতির বাইরে প্রকৃত ক্ষতির পরিমাণ ১,০০০ কোটি টাকার কম নয় বলেও প্রতিবেদনে জানানো হয়। এর আগে গত ১৮ অক্টোবর কার্গো ভিলেজ দুর্ঘটনার পরপরই সদস্য কারখানার ক্ষয়ক্ষতির তথ্য চেয়ে চিঠি দেয় বিজিএমই। রোববার পর্যন্ত ৫১৬টি কারখানা তাদের ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে। এতে দেখা যায় ৫১৬ কারখানার সম্মিলিত ক্ষতির পরিমাণ $৮০ লাখ, যা স্থানীয় মুদ্রায় ৯৬ কোটি টাকা। সরকারি নীতি নির্ধারণে আমলাদের ভূমিকা থাকলে হবে না, এটা করবেন
নীতি নির্ধারকরা। আমলাদের কাজ প্রণীত নীতি বাস্তবায়ন করা, এমনটা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির বিকাশে অর্থনীতিতে গণতন্ত্রায়নের বিকল্প নেই। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে যোগ দেন বাণিজ্য ও অর্থনীতি নিয়ে কাজ করা ব্যক্তি, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি এবং উদ্যোক্তারা। জ্বালানি খাতে অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য কোনো কাজ পরিলক্ষিত হচ্ছে না বলে মন্তব্য করেন জ্বালানি বিশেষজ্ঞ তামিম। বলেন, জ্বালানি আমদানি নির্ভর হয়ে গেছে, বিকল্প জ্বালানির ব্যবস্থা করার কথা থাকলেও এখনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এই খাতকে মন্ত্রণালয় থেকে মুক্ত করার তাগিদও তার। মন্ত্রী বা প্রধানমন্ত্রীর হাতে যে বিদ্যুতের ব্যাপারে সম্পূর্ণ বিদ্যুতের সেক্টরটা একক ক্ষমতার কক্ষিগত করে রাখা হয়েছিল, সেটার কিন্তু কোনো পরিবর্তন এখন আমরা দেখতে পাচ্ছি না। সেই প্রসেসটা একই রকম আছে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। সেই ধরনের রিফর্ম যদি আমরা না করি, তাহলে ভবিষ্যতে আমরা এই অতীতে আমরা যে দুর্নীতি দেখেছি সেই দুর্নীতি থেকে মুক্ত হতে পারবো না। দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য বিদ্যমান পরিবেশ মোটেও সন্তোষজনক নয় বলে মত উদ্যোক্তা মাসরুর রিয়াজের। আমাদের পরিবেশ নীতি আছে, এগ্রিকালচার নীতি আছে, আইসিটি নীতি আছে, মেনি মোর, বাট বাংলাদেশ ডাজ নট হ্যাভ এ ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি, এবং যার কারণে আমাদের যে ইনভেস্টমেন্টের যে ন্যাশনাল ভিশন, এটার ইম্পর্টেন্স, এটার ডিস্ট্রিবিউশন এবং এটার লং টার্ম ওনারশিপ, সেটা ফান্ডামেন্টালি মিসিং। দেশের অর্থনৈতিক খাতের সংস্কার ও বিনিয়োগ বাড়াতে পুঁজিবাজারের দিকে মনোনিবেশ করার গুরুত্ব তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে পরিচালনার স্বার্থে বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করা জরুরি বলে মত তার। আমলাতন্ত্র নির্ভরতা পরিহারের তাগিদও দেন তিনি। পলিসি মেকিং এ ব্যুরোক্রেসির রোল থাকার কোনো কারণ নেই। ব্যুরোক্রেসির কাজ হচ্ছে এক্সিকিউট করা। ইট ইজ নট ফর দেম টু মেক পলিসি, as simple as that. Their job is to execute only. So let us এই ক্যাপাসিটি বিল্ডিং গভর্নমেন্টের মধ্যে থাকতে হবে। ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির বিকাশে অর্থনীতিতে গণতন্ত্রায়নের বিকল্প নেই বলে মত দেন সাবেক বাণিজ্য মন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে এক বছর ধরেই ইতিবাচক ধারায় প্রবাসী আয়। এ ধারা অব্যাহত রয়েছে চলতি মাসেও। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসেবে অক্টোবরের প্রথম 25 দিনে দেশে 203 কোটি 29 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অক্টোবরের প্রথম 25 দিনে রাষ্ট্র মালিকানাধীন ও বিশেষায়িত দুটি ব্যাংকের মাধ্যমে 58 কোটি 16 লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। এছাড়া বেসরকারি ব্যাংকে 144 কোটি 63 লাখ ডলার ও বিদেশি ব্যাংকে 48 লাখ 70 হাজার ডলারের প্রবাসী আয় আসে। সংশ্লিষ্টরা জানান, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বৈধ চ্যানেলে প্রবাসী আয় প্রবাহ বেড়েছে। এছাড়া ডলারের উচ্চ দামও বৈধ পথে প্রবাসী আয় পাঠাতে উৎসাহিত করছে। ব্যবসা এবার হবেই হিট। শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত বাস্তবায়নে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে নতুন ব্যাংকটির নামও চূড়ান্ত করেছে দেশের আর্থিক খাত নিয়ন্ত্রক সংস্থাটি। আইন মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর ব্যাংকের নাম নিবন্ধন সম্পন্ন হবে। একীভূত হওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের আমানতকারীদের চাপ কিভাবে মোকাবিলা করা হবে সেটি নিয়েও ব্যাংকগুলোর সাথে আলোচনা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। একীভূত হওয়ার পর নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকে 20,000 কোটি টাকার মূলধন যোগান দেবে সরকার। ফলে শুরুতে সরকারি খাতের ব্যাংক হিসেবে এটি কাজ শুরু করবে। টাকার নিচে নেমে যাওয়া শেয়ার লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। নিয়ম অনুযায়ী টাকার নিচে শেয়ারের সর্বনিম্ন মূল্য পরিবর্তন বা টিক সাইজ নির্ধারণ করা হয়েছে 1 পয়সা। আগামী বুধবার থেকেই এ নিয়ম কার্যকর হবে। বর্তমানে কয়েকটি ছোট ও মাঝারি কোম্পানির শেয়ার দর 1 টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে এবং কোনো কোম্পানির দাম 1 টাকার নিচে নেমে গেছে। এ অবস্থায় লেনদেন কার্যক্রম স্বাভাবিক রাখতেই ডিএসসি নতুন এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নেয়। 26 অক্টোবর এক চিঠির মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ডিএসসি। এতে জানানো হয়, পুরনো 10 পয়সা টিক সাইজের কারণে এই শেয়ার সার্কিট ব্রেকারের সীমায় আটকে ছিল। ফলে বাজারে স্বাভাবিকভাবে দরপতন বা উত্থান সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতি মোকাবিলায় ডিএসসির
নতুন এই নিয়ম কার্যকর করতে যাচ্ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির কেনা নতুন জাহাজ এমভি বাংলার প্রগতিকে দৈনিক $20,000 ভাড়া দেওয়া হয়েছে। বুঝে নেয়ার 4 দিনের মাথায় আজ থেকে হংকংয়ের একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়। বিএসসি জানিয়েছে নতুন এই জাহাজটি 63,777 টন পণ্য পরিবহন উপযোগী। চুক্তির অংশ হিসেবে সোমবার সকালে চীনের জিনজিয়াং ইন্টারন্যাশনাল বাঁধ থেকে জাহাজটি ঝুশানে রওনা হয়। গত জুনে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নিজস্ব টাকায় জাহাজ কেনার প্রক্রিয়া শুরু হয়। গত 21 সেপ্টেম্বর সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে হয় জাহাজ কেনার চুক্তি। নতুন দুটি জাহাজের আরেকটি এমভি বাংলার নবযাত্রা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিএসসির বহরে যুক্ত হবে। নতুন জাহাজটি যুক্ত হওয়ায় এখন সংস্থাটির বহরে জাহাজের সংখ্যা বেড়ে 6টিতে উন্নীত হয়েছে। প্রায় 3,000 কোটি টাকা আয়ের পরও মাশুল বৃদ্ধি করায় ক্ষুব্ধ বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয়। এর বাইরে বিশ্বব্যাপী অর্থনৈতিক নানা সংকটময় পরিস্থিতিতে এভাবে মাশুল বাড়ানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল কার্যকর করা হয় 15 অক্টোবর থেকে। এতে মাশুল বেড়েছে গড়ে প্রায় 41%। এর মধ্যে 18টি খাতে 60% বেশি, 17টি খাতে 20 থেকে 59% এবং 19 খাতে 20% পর্যন্ত ট্যারিফ বেড়েছে। জাহাজের প্রবেশ ফি, পাইলটের চার্জ, লোডিং আনলোডিং চার্জের মতো কিছু সেবায় মাশুল বেড়েছে 56 থেকে 100%-রও বেশি। শুরু থেকে মাশুল বাড়ানোর আপত্তি জানিয়ে আসছে ব্যবসায়ীরা। বন্দর ব্যবহারকারীরা বলছে 2024-25 অর্থবছরে বন্দরের লাভ 2,912 কোটি টাকা। উন্নয়ন প্রকল্পের নাম দিয়ে এভাবে মাশুল বাড়ানোর পেছনে বিশেষ গোষ্ঠীকে খুশি করা হচ্ছে বলেও মনে করছে ব্যবসায়ীরা। 41% যেটা বলছে এটা সত্যি নয় কথা। অনেক ক্ষেত্রে 400%, 500%, 800%, 1000% পর্যন্ত বাড়ানো হয়েছে। আমদানি রপ্তানিকারকরা বলছেন ট্রাম্পের শুল্ক নীতিতে এমনিতে টালমাটাল বিশ্ব অর্থনীতি। দেশের রপ্তানি ক্রয় আদেশ কমেছে। এই অবস্থায় বন্দরে মাশুল বৃদ্ধি নতুন করে বেকায়দায় ফেলেছে তাদের। দেশের অর্থনীতি যেখানে অনেকটা একটা মন্থর গতি চলছে, এরকম একটা অবস্থায় লাভজনক একটা প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর, এই বন্দরের ট্যারিফ কেন বাড়ানো হলো সেটাই আমাদের কাছে প্রশ্ন। আমদানিতে যেভাবে এটার উপর এফেক্ট করবে, রপ্তানিতেও কিন্তু একইভাবে এটার উপর এফেক্ট করবে। বিভিন্ন চার্জেস ইম্পোজ করলেই এখানে ক্ষতিগ্রস্ত হবে। সবসময় বন্দরে বিভিন্ন রেন্ট বাড়াবে, চার্জ বাড়াবে, ভ্যাট বাড়াবে, ট্যাক্স বাড়াবে, ইটস নট গুড। বন্দর ছাড়াও মাশুল বাড়িয়েছে 21টি বেসরকারি ডিপো। এসব ডিপোতে 34 ধরনের আমদানি ও শতভাগ রপ্তানি পণ্য হ্যান্ডলিং হয়ে থাকে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জয়পুরহাটে চলছে রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। পুরুষের পাশাপাশি কাজ করছেন নারীরাও। ভালো ফলন ও দামে খুশি তারা। ধান ঘরে তোলার পরই আলু, বেগুন সহ অন্যান্য সবজি আবাদের প্রস্তুতিও চলছে। জয়পুরহাটের বিভিন্ন উপজেলার মাঠ জুড়ে এখন সোনালী ধান। কৃষকরা আগাম রোপা আমন ধান ঘরে তুলতে দিনরাত কাজ করছেন। ভালো ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। প্রতি বিঘায় গড়ে 16 থেকে 18 মণ ধান উৎপাদন হয়েছে, আর প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। ভালো ফলন ও দাম সন্তোষজনক হওয়ায় খুশি কৃষক। এই সময় ধানটা লাগে, আমরা এই সময় একটু চাল ধানের দাম একটু বেশি হয়, এই জন্য এই ধানটা লাগে আমার অনেক উপকার হয়েছে। অল্প সময়ের মধ্যে আসে এবং অনেক উপকারিতা আছে। যেমন হলো আমরা এখানে আলু লাগাতে পারবো, কপি লাগাতে পারবো, শাকসবজি লাগাতে পারবো। আগাম জাতের ধান চাষ লাভজনক হওয়ায় আগামী মৌসুমে ধান চাষে কৃষকের আগ্রহ আরও বাড়বে বলে আশা কৃষি বিভাগের। কৃষি বিভাগ সবসময় আগাম ধান চাষের ক্ষেত্রে উৎসাহ দিয়ে আসছে, এই কারণে আগাম ফসল চাষের ক্ষেত্রে উৎপাদনটা ভালো হয়, উৎপাদন খরচ কম হয় এবং পরবর্তীতে রবি মৌসুমে তারা ফসলটা পর্যাপ্ত সময় নিয়ে মাটির স্বাস্থ্য রক্ষা করে, মাটির পরিচর্যা বন্টন করে তারা ফসলটা চাষ করতে পারে।
এবছর জেলায় প্রায় 70,000 হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 1.5 গুণ বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, 4 মাসে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, এটি চলমান থাকবে। দুপুরে রাজশাহী সার্কিট হাউসে অনুষ্ঠিত রাজশাহী বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন ধান 2025-26 অর্থ বছরের প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, রাজশাহী অঞ্চল দেশের খাদ্য গুদাম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, দেশে চালের ব্যাপক চাহিদা থাকায় আমদানির প্রয়োজন হচ্ছে। এবার সরকার গতবারের চেয়ে কম আমদানি করবে, সেটা সর্বোচ্চ হতে পারে 4 লাখ মেট্রিক টন। আমরা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছি, আগামীর দিনগুলোতে আমরা সেটা স্থিতিশীল রাখতে সক্ষম হব। সরকারের খাদ্য নিরাপত্তা মজুদ যেটা আছে এটা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে আছে আল্লাহর রহমতে। দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দেশ জুড়ে সব শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএমে সম্প্রচারিত এক বার্তায় মালির শিক্ষামন্ত্রী জানান, 27 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে 10 নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সশস্ত্র গোষ্ঠীর অবরোধে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় এই পদক্ষেপ নিল মালি। জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে রাজধানীর বামাকোতে যান চলাচল। গত কয়েক সপ্তাহ ধরে মালিতে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন তৈরি হয়েছে, প্রায় অচল হয়ে গেছে গণপরিবহন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে দেশের 2 শেয়ারবাজারেই। এ সময় ডিএসসির প্রধান সূচক কমেছে 40.12 পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে 67 কোটি টাকার বেশি। শেয়ার দর কমেছে 65 ভাগের বেশি কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 63.30 পয়েন্ট। রোববার দিনের শুরু থেকে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 5 মিনিটে প্রধান সূচক 14 পয়েন্ট বাড়লেও সময়ের সাথে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 40.12 পয়েন্ট কমে অবস্থান করছে 5086 পয়েন্টে। মূল্যসূচকের সঙ্গে ডিএসইতে আগের দিনের চেয়ে 67 কোটি টাকার লেনদেন কমেছে। আজ মোট লেনদেন হয়েছে 394 কোটি 18 লাখ টাকা। হাত বদলে অংশে নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 81টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 260টির এবং অপরিবর্তিত আছে 55টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ান ইনফিউশন, দ্বিতীয় খান ব্রাদার্স এবং তৃতীয় অবস্থানে আছে আনোয়ার গ্যালভানাইজিং। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে আনোয়ার গ্যালভানাইজিং, দ্বিতীয় ইন্টারন্যাশনাল লিজিং এবং তৃতীয় অবস্থানে আছে বিডিকম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 63.30 পয়েন্ট কমে অবস্থান করছে 14,325 পয়েন্টে। লেনদেন 17 কোটি 71 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।